বাড়ল এলপিজির দাম, জ্বালানি নিয়ে ভোগান্তি কমেনি, পাম্পে দীর্ঘ লাইন, সংসদে ক্ষোভ বিরোধী দলের, অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। তেলের দাম সহনীয় পর্যায়ে বাড়ানো হয়েছে বলেছেন জ্বালানি মন্ত্রী। আইএমএফ এর ঋণের সাথে দাম বৃদ্ধির সংশ্লিষ্টতা নেই, দাবি অর্থমন্ত্রী। কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন সিটি কর্পোরেশনের, ভাষণ দেবেন বিএনপির জনসভায়, যশোর যাবেন 27 এপ্রিল। হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হচ্ছে কাল। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা কাল, মার্কিন অগ্রবর্তী দল ইসলামাবাদে, তেহরানের যোগদান অনিশ্চিত, প্রতিনিধি পাঠাবে কিনা সিদ্ধান্ত নেয়নি এখানে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এক মাসে দ্বিতীয় দফায় বাড়ল ভোক্তা পর্যায়ে এলপিজির দাম, এবার কেজিতে বেড়েছে 17 টাকা 62 পয়সা। ভোক্তা পর্যায়ে বেশি ব্যবহার হওয়া 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম 1728 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 1940 টাকায়। অর্থাৎ দ্বিতীয় দফায় 12 কেজিতে দাম বাড়ল 212 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি জানায়, নতুন দাম আজ রবিবার সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হয়েছে। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হলো এবার। গত মাসে 12 কেজি ওজনের সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা। এপ্রিলের শুরুতেই সেই দাম 387 টাকা বাড়িয়ে করা হয় 1728 টাকা। সরকারি কোম্পানির এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটার প্রতি 89 টাকা 50 পয়সা নির্ধারণ করে দিয়েছে বিআরসি। এদিকে দাম বাড়ানোর পরও কমছে না জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তি। প্রতিদিনের মতো রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন। দাম বাড়ার পরও দীর্ঘ সময় লাইনে থেকে ক্ষুব্ধ গ্রাহকরা। সব পাম্পে সরবরাহ চেইন ঠিক না হলে এই ভোগান্তি কমবে না বলে মনে করেন পাম্প সংশ্লিষ্টরা। শুভ মাহফুজের রিপোর্ট। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও কমেনি গ্রাহকদের ভোগান্তি। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে আসা গ্রাহকদের এই দীর্ঘ লাইন প্রতিদিনের মতো রবিবারও শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালিব প্লাজা পর্যন্ত বিস্তৃত। এই পাম্প থেকে তেল নিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা। দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে পারছেন ব্যক্তিগত গাড়ি চালকরা, আর বাইকারদেরও অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। দাম বাড়ানোর পরও ভোগান্তি না কমায় ক্ষুব্ধ তারা। 7 ঘন্টা পরে পাম্পের সামনে আসছি, এখনো তেল পাই নাই। অনেক কষ্ট হইতেছে ভাই, আল্লাহর কসম খাই ভাই, এর কি কাজ কাম বাদ দিয়া এইভাবে হয় না ভাই। মজুদ থাকার পরেও পাম্পওয়ালারা বলছে যে তেল নাই, তো তেলগুলো যাচ্ছে কোথায়? একই চিত্র রাজধানীর রমনা পেট্রোল পাম্পেও। অন্যান্য দিনের মতো রবিবারও এই পাম্পের গ্রাহকদের লাইন প্রেস ক্লাব পর্যন্ত বিস্তৃত। কি বলবো, বলার ভাষা নাই ভাই। আমরা রাইড শেয়ার করি, এখন আমরা যদি এখানে 6 ঘন্টা 10 মিনিট থাকি, তাই আমরা গাড়ি চালানো লাগবে না? ভোর 4টা থেকে সিরিয়াল দিছি হাতিরপোল থেকে, দিতে দিতে এখানে এই এখন 1:15 আমি তেল পাইতেছি। 20 টাকা বাড়াই নিচ্ছে, তারপরও রাতে 3টা বাজে এসে সিরিয়াল দিচ্ছি, এটা তো যুক্তিসঙ্গত না। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে নিত্যপণ্য সহ সবকিছুর দাম বাড়ার আতঙ্ক সবার মাঝে। দাম বাড়ানোর যে ব্যাপারটা, এটা আসলে ওয়ান কাইন্ড অফ প্রি প্ল্যান মনে হয়। এমন একটা সময় দাম বাড়াইছে যে কেউ দাম বাড়ছে যে এটার দিকে কেউ নজর দিতে পারতেছে না, সবাই লাইনের পিছনে দৌড়াচ্ছে। আগেই তো চলতে কষ্ট, এখন যদি তেলের দাম বাড়তে হয়ে যায় তাহলে আরো বেশি কষ্ট না, এটা তো আর বলাই লাগে না। তেলের দাম বাড়া মানে নিত্যপণ্য যা আছে সবই দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, সব কিছু বাড়বে, আমরা ভুক্তভোগী। সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ না বাড়ালে এই সংকট কাটবে না বলে মনে করেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। 140 টাকা 200 টাকা করে দেখেন, এই লাইন কমে না। এটা চ্যালেঞ্জ দিয়ে বলা হবে, কমবে না লাইন। আপনাকে সরবরাহটা ঠিক করতে হবে, নর্মাল করতে হবে, আপনাকে সাপ্লাই চেইন নর্মাল করতে হবে। আপনি আমাদেরকে করে দিয়েছেন রেশনিং, পাবলিকের জন্য তো রেশনিং করলেন না। আরে ভাই, শ্রীলঙ্কার মধ্যে একটা মোটরসাইকেলের সপ্তাহে 8 লিটার, একটা প্রাইভেট কারের জন্য 20 লিটার, আপনি ওরকম কিছু করেন না। আমি বলি না আপনি 8 লিটার করেন, যার প্রয়োজনটা কতটুকু আপনি নির্ধারণ করেন। সরকার অনেক রকম সংস্থা আছে, তারা দেখুক তার কত লাগে, এটুকু নির্ধারণ করে দেন। কেউ যেন ভাই নিতে না পারে, এর চেয়ে বেশি নিতে না পারে। আপনি ওগুলি করতেছেন না, পাম্প মালিকরা চাপা দিচ্ছেন পাবলিকের উপরে। সরকার নির্ধারিত নতুন দরে এখন থেকে প্রতি লিটার অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা, ডিজেল 115 এবং কেরোসিন বিক্রি হচ্ছে 130 টাকা। শুভ মাহফুজ, বাংলা ভিশন,
ঢাকা। অন্যদিকে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সরকার তেলের মজুদ নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি ইস্যুতে জনবিস্ফোরণ হলে বর্তমান সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ার করেন বিরোধী দলের এমপিরাও। যদিও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, অবৈধ ব্যবসায়ীদের কারসাজি ও মজুদের কারণেই সংকট বাড়ছে। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। আপনার সময় 6 মিনিট। রবিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। এতে এমপিরা নিজ নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে সরকারের সহায়তা চান। অনির্ধারিত আলোচনায় উঠে আসে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সন্ধ্যা 7টার মধ্যে মার্কেট বন্ধের অদূরদর্শী সিদ্ধান্তের বিষয়। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না। তুলি এলাকায় গিয়েছিলাম মাননীয় স্পিকার, সেখানে লাইনের পর লাইন 3-4 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের লাইন হয়েছে। সারা দেশে সড়ক পথে যখন এসেছি দেখেছি এরকম লাইনের পর লাইন। আর আজকে বলা হচ্ছে তেলের কোনো সমস্যা নাই। এভাবে আমাদের আজকে সাধারণ জনমানুষকে আজকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ করা হচ্ছে। এই বিস্ফোরণ ঘটলে এর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে মাননীয় স্পিকার। তবে লিখিত বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদকে জানান, অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি ও তেল মজুদের কারণেই সংকট তৈরি হয়েছে। এদিকে সংসদে রুমিন ফারহানার বক্তব্যের সময় সামনের সারিতে বসা সংসদ সদস্যদের বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। এদিকে কার্টুন শেয়ার করায় গ্রেপ্তারের প্রতিবাদ জানান এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে সরকার দলীয় চিফ হুইপ দেশের স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ফেক আইডি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এগুলা গভীরভাবে খতিয়ে দেখা দরকার, সরকারের স্বার্থে, বিরোধী দলের স্বার্থেও। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকটে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থনীতিতে আরও চাপ পড়বে বলে মনে করেন তারা। এই মুহূর্তে জ্বালানি সমস্যাই সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন ব্যবসায়ী নেতারা। বৈশ্বিক সংকট মাথায় রেখে আসন্ন বাজেট দেওয়ার পরামর্শ দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় বাজেটে বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি নিয়ে সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি সংকটের চাহিদার তুলনায় ঘাটতি বেশি হয় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় তেলের দাম বাড়ানোয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা। তেলের দাম বেড়ে যাচ্ছে, সবকিছু মিলে cost of production in the country will increase and the result of the profit of the organization will decrease. কেমন এই সিচুয়েশনের মধ্যে এক্সপোর্ট যদি যারা চেষ্টা করবে করার জন্য, সেখানে 1% যদি ডিডাকশন করে নিয়ে নেয়, তাহলে কিন্তু এটাই হলো ফাইনাল ট্যাক্স বন্ধ হবে, তাহলে কিন্তু একটা বড় ইনজাস্টিস হবে। বিনিয়োগের স্থবিরতা আছে, আর্থিক খাতের দুর্বলতা আছে, তবে এই যে ক্রাইসিস অফ দি এনার্জি আমি মনে করি এটাই সবচেয়ে বড় সমস্যা এবং এটাকেই আমাদের প্রায়োরিটি ধরে কিভাবে আমরা এটাকে মোকাবেলা করব, বিশেষ করে বৈশ্বিক যে পরিস্থিতি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, সেটা আমাদের দেখা উচিত। চ্যালেঞ্জ মোকাবেলায় আসন্ন বাজেটে বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন সেমিনারের বক্তারা। যেই কারণে এই ট্যাক্স রেট বাড়ানো যাচ্ছে না, NBR এর ফরমার চেয়ারম্যান আমাদের সাথে আছে,
I'm sure he will not disagree with me if I say that he is probably poorer than the thousands of inspectors that NBR employs. তার মানে এই যে একটা আমাদের র্যান্ট সিকিং কালচার আছে এনবিআরে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অন্তরা। আপনি রেগুলার পদ দেন, আপনারা যেই বললাম দেখেন এবার টার্গেট বাড়াই দিছে 6 লাখ, আপনি আমার এই আরো এত লাখ বেশি দেবেন। আমার ব্যবসায়ী হয়নি, আমার নাই কিচ্ছু, আমি কেন এই অতিরিক্ত কর দিতে যাব? এই যে অতিরিক্তটা চাপ সৃষ্টি করে যারা এক্সিস্টিং দিচ্ছেন, এটা শিফট হবে যদি আপনি এনবিআর কে দায়িত্ব ভিতরে আনতে পারেন যে আপনি কোথায় কিভাবে হিসেব করে এই যে বললেন 6 লাখ 5 লাখের জায়গায় 6 লাখ করবেন, সেটা আপনি লিস্টটা দেন। রাজস্ব আয় বাড়াতে কর বৃদ্ধি না করে এর আওতা বাড়ানোর পরামর্শ দেন ব্যবসায়ীরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। জনগণের কথা চিন্তা করে সীমিত আকারে দাম সমন্বয় করা হয়েছে যেন চাপটা সহনীয় থাকে। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তহবিলের ওপর চাপ আসাতে সরকার দাম বাড়িয়েছে। IMF এর ঋণের সাথে জ্বালানির দাম বাড়ানোর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। দেশের সর্বত্রই পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছে। এই অবস্থার মধ্যেই শনিবার রাতে জ্বালানির দাম বাড়ায় সরকার। দাম বাড়ানোর পর রবিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, মধ্যপ্রাচ্য সংকটে সারা বিশ্বেই জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াইয়া দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। এদিকে IMF এর বসন্তকালীন সভা থেকে ফিরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী জানান, তেলের দাম তার ওয়াশিংটনে মিটিংয়ে যাওয়ার আগেই বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আমাদেরকে সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে, তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পারছি, IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আগের সরকারের সময় হওয়া সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে। আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব, সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। আগামী 15-20 দিন আর 1 মাস আলোচনা হতে পারে, এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায় আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাবে। ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ফ্যামিলি কার্ড সব ডোনারদের কাছে অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে, তারা খুবই আনন্দিত। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে। সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই বিশ্বব্যাংক এবং এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন। IMF এর মিশন আসবে, ওয়ার্ল্ড ব্যাংকের মিশন আসবে, এডিবির মিশন আসবে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের আসবে, IDB এর আসবে, সবাই আসবে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। 191টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 6 দিনের বসন্তকালীন সভা। দফায় দফায় বৈঠক আর দিন দরবারের পর দেশে ফিরেছেন বাংলাদেশের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে রাজস্ব ও ব্যাংক খাতে সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না থাকায় বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনে ছাড় না করার সিদ্ধান্ত নিয়েছে IMF।
ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি, ঋণের ঝুঁকি, উন্নয়নশীল দেশগুলোর বাজার ভিত্তিক অর্থায়ন এবং অর্থনৈতিক নীতি নির্ধারণ ছিল এবারের বসন্তকালীন আইএমএফের বৈঠকে আলোচনার মূল বিষয়। পাশাপাশি যোগ হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে ঝুঁকিতে পড়া বিশ্ব অর্থনীতি। ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ে অংশ নিয়ে সাইডলাইনে এসব সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দল। চলমান $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় $1.3 বিলিয়ন কিস্তি জুনে ছাড় হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আইএমএফ। তবে বিশ্বব্যাংক ও আইএমএফ এর সাথে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে বাংলাদেশকে নিয়মিত বাজেটে বাড়তি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ ও বিশ্বব্যাংক। স্প্রিং মিটিংয়ে সিদ্ধান্ত না এলেও ঋণের কিস্তি ছাড়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশের প্রতিনিধি দল। বিশেষ এক প্রেক্ষাপটের মধ্য দিয়ে শেষ হলো বসন্তকালীন আইএমএফ এর 6 দিনের বৈঠক। এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধ। এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে সেটি কিভাবে কাটিয়ে উঠবে বিশ্ব, সেটিই ছিল আলোচনার মূল বিষয়। আর এই বৈঠকে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল তারা চেয়েছে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর কিভাবে ঋণের কিস্তি ছাড় করানো যায় সেই বিষয়ে বারবার দফায় দফায় আলোচনা করেছে বাংলাদেশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বাংলাদেশ জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যেই সমাধান হবে বাংলাদেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া। সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এই সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে বগুড়া জুড়ে সাজ সাজ রব। স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। মতিউর রহমানের ক্যামেরায় আব্দুর রহিম বগরার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। সরকার প্রধান হওয়ার পর সোমবার প্রথম নিজ জেলা বগুড়া সফর করবেন তিনি। এবারের সফরে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতেও। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো জেলা জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। ধুয়ে মুছে রং করে সাজানো হচ্ছে সরকারি সব স্থাপনা। শেষ সময়ের কাজ চলছে জনসভাস্থল বগুড়া মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে। বিশেষ করে তার পৈতৃক ভিটা গাবতলীতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এলাকায় একটা সাড়া পড়ে গেছে সবকিছুতে। ছেলে মেয়েরা চিন্তা করতেছে কেমনে তারা তাকে বরণ করবেন। 18 বছরের বঞ্চনার ইতিহাস, এই ইতিহাসের এই বঞ্চনা ইতিহাসকে উনি এই 18 বছর পিছিয়ে যাওয়া বগুড়াকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এটি বগুড়া মানুষের কথা। যখনই সিটি কর্পোরেশন হবে তখন কিন্তু এর পরিধি, উন্নয়নের পরিধি অনেক গুণে বেড়ে যাবে। সর্ব সেক্টরে, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সমস্ত, যোগাযোগ ইত্যাদি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বগুড়ার মানুষের জন্য নতুন প্রত্যাশার বার্তা হয়ে আসছে বলে জানান জনপ্রতিনিধিরা। একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের এই জনসভাটা অনুষ্ঠিত হবে। আমাদের জনসভার প্রস্তুতি প্রায় শেষ। আজকে আমাদের সুযোগ এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কথা বলার সময় এসেছে এবং ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে কিছু অবহিত করেছি। বগুড়ায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা। জেলার উন্নয়নে যুক্ত হবে নতুন গতি, এমনটাই বিশ্বাস বিশিষ্ট জনদের। প্রধানমন্ত্রী হয়েছেন বগুড়ার সন্তান, বগুড়ার উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। আমাদের প্রত্যাশা যে বিগত 15টি বছর আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা আমাদের সমতার জায়গায় আসতে চাই। সোমবার বিকালে মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, যাকে কেন্দ্র করে এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিরাপত্তা সহ সব প্রস্তুতি। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
এদিকে খাল খনন কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করতে আগামী 27 এপ্রিল যশোর এবং 2রা মে সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় সরকারের 180 দিনের কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। বৈঠকের পর মন্ত্রী জানান, সামনে বর্ষা বন্যা হলে আগাম প্রস্তুতি হিসাবে সর্বোচ্চ চিন্তাভাবনা রয়েছে সরকারের। চট্টগ্রাম ও ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রী জানান, অল্প সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, তবে সরকার এ বিষয়ে ইতিবাচক বলে জানান তিনি। কিভাবে এগুলাকে আমরা সর্বোচ্চ 27 তারিখ যশোরে খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের মন্ত্রণালয়ের আরও আনুষঙ্গিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলো নিয়ে বিশদ এবং বিস্তারিত আলোচনা হয়েছে। সকল ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। আমরা তো ইচ্ছা করলে খুব এই অল্প সময়ের মধ্যেই সকল জলাবদ্ধতা দূর করতে পারবো না, তবে আমাদের আগ্রহ, ইচ্ছা এবং মহৎ উদ্যোগ রয়েছে এগুলা নিরসন করার জন্য। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি। রবিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহন মন্ত্রী। তিনি বলেন, বিষয়টি আরও ভালোভাবে বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। বন্দরের আগের সব অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মন্ত্রী। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বে টার্মিনাল নির্মাণ সহ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান মন্ত্রী। আরও বলেন, সমন্বিতভাবে কাজ করলে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব। আমাদেরকে বৃহত্তর স্বার্থটাও চিন্তা করতে হবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনা গুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদেরকেও যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে। সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। ভিয়েতনাম যে সুবিধা দিচ্ছে, শ্রীলঙ্কা দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, দিয়ে আবার তারা সুবিধা নিচ্ছে। আমাদেরও কোনো কোনো জায়গায় একটু উদার হয়ে বেশি সম্ভাবনা বা বেশি সুবিধাটা নেওয়ার মানসিকতাটা ক্রিয়েট করতে হবে। আমি আবারও বলতে চাই, দেশ এবং জনগণের সর্বাধিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আমরা অগ্রসর হব। হামে আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে ক্রমান্বয়ে বেড়েই চলেছে। কুমিল্লা, চাঁদপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সহ রাজধানীর বিভিন্ন প্রান্তের শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে। গত 24 ঘন্টায় সারা দেশে 4 শিশু মারা গেছে। চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত শিশুদের প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি করায় সেখানে সুস্থ না হওয়ায় সরকারি হাসপাতালে চাপ বাড়ছে। কাল সারা দেশব্যাপী শুরু হবে হামের বিশেষ টিকা কার্যক্রম। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। টানা কয়েকদিন জ্বর, কাশি, শরীরে লালচে দাগ বা রেশ। শিশুদের এমন উপসর্গ নিয়েই বেশিরভাগ স্বজনরা রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। মাতালেতে ফেরত দিচ্ছে, বলছে অন্য মেডিকেলে দেখেন, তারপরে নেয় বলছে। আমার বাচ্চার 7 দিন ধরে জ্বর, মানে নর্মালি জ্বর ছিল, 7 দিন ধরে বেশি করে আসতে, এই জন্য আর কি আমি এখানে আইছি। রাজধানীর মুগদা হাসপাতালের হামের বিশেষায়িত ওয়ার্ডে 55 জন শিশু চিকিৎসাধীন। এদের বেশিরভাগ বয়স 1, 2, 3 কিংবা 4। রবিবার একজন শিশু মারাও গেছে। হাসপাতালে এসে চিকিৎসা পেলেও স্বজনদের থাকতে হয় বেশ উদ্বিগ্ন। আমরা ওইভাবে ভাইরাস হিসাবে অনেক ভয় পেয়ে গেছি। আজকে একটা বাচ্চাও মারা গেছে আমাদের এইখানে। খারাপ লাগে, এরকম চোখের সামনে দেখলে খারাপ লাগে না? আল্লাহ সব বাচ্চাকে সুস্থ করুক, যেরকম আমরা যাচ্ছি ভালোভাবে ওরকম সবাই যাক। রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও ভর্তি আছে এই হাসপাতালে। স্বজনরা জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়েই বাধ্য হয়ে ছুটে আসেন সরকারি হাসপাতালে। বিভিন্ন ডক্টর, ববেরচর, মাউতাল, এমনি প্রাইভেট ভাবে ডাক্তার দেখাইছি, জ্বর কমে না। বাসার কাছে এক ডাক্তার দেখাইছিল আর কি, গতকাল থেকে হাম দেখা যেতেছে আর কি, পরে তাড়াতাড়ি করে। এর জন্য সরকারি হাসপাতালে চিকিৎসকদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। তাদের মতে অনেক হাসপাতাল কিংবা ক্লিনিক জ্বর, কাশি দেখলেও হাম মনে করে রোগীদের ভর্তি করাচ্ছেন না। র্যাশ দেখলেই যেন আমরা হাম বলে আতঙ্কিত না হয়ে পড়ি এবং সাথে সাথে যেন হাসপাতালে চলে না আসে। এমনও দেখা গিয়েছে হাম শোনা মাত্রই হাসপাতালে চলে এসেছে, ভর্তি করাতে না চাইলেও দেখা যাচ্ছে কান্নাকাটি করে অনুরোধ করেও ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আসলে হাম না। সুতরাং এটা একটা কিন্তু উদ্বেগের বিষয়।
ভাইরাসজনিত হাম রোগের হাত থেকে শিশুদের রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। হজযাত্রার তৃতীয় দিনে 14টি ফ্লাইটে আরও 5,707 হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করছেন। এছাড়া 7,634 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবছরের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করছেন যাত্রীরা। এদিকে হজ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের দুর্ভোগ লাঘবে আন্তরিকতার ঘাটতি নেই। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাস সহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন যাত্রীরা। রবিবার মোট 5,707 জন যাত্রী আশকোনা হজ ক্যাম্প থেকে চেকিং, বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। আমাদের সকলের জন্য আপনারা দেশবাসী সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। দেশবাসীর জন্য দোয়া করব এবং সারা দেশের যত মুরব্বিয়ান আছে তাদের জন্য দোয়া করব। পীর পয় প্যারামানের কাছে দোয়া করব আল্লাহ যাতে সারা বিশ্বের শান্তি নাজিল করে। ইরান, আমেরিকা, ইসরায়েল না, সারা বিশ্ব থেকে যাতে এই যুদ্ধ বিগ্রহগুলো তুলে নেয়, আল্লাহ তাআলা যাতে সারা বিশ্বকে শান্তিময় করা যায়। দুশ্চিন্তা তো একটু হবে, হয়তো এখন যদি যুদ্ধ আরো দীর্ঘ সময় চলতে থাকে তখন তো সমস্যা হবে। এবছর হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা। 45 বার বাংলাদেশ থেকে নিচে আনছে এবং বারংবার প্রতি বছরে হজ এবং উমরার সফরে যাতায়াত করি, কিন্তু এই বছর যা মনে হচ্ছে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগছে। না কোনো ভোগান্তি নেই, ব্যবস্থাপনাও ভালো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখন গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া। এদিকে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। আমাদের হজ যাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে, টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নাই এবং সকল হজ যাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ যাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। সেবা এবং সন্তুষ্টি তো আমাদের মূল লক্ষ্য এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা আসলে চেষ্টা করছি যে প্রতিনিয়ত যাতে হজ যাত্রীদেরকে মানসম্পন্ন খাবার দেওয়াটাও আসলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়। এবছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮,৫০০ জন। ২১শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ইরানের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের অগ্রবর্তী দল। এবার শান্তি চুক্তিতে রাজি না হলে ইরানের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র আর সেতু ধ্বংস করার আগাম হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অগ্রবর্তী দলের ইসলামাবাদে যাওয়ার বিষয়টি রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই পোস্টে তিনি লিখেছেন, সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র খুব স্বচ্ছ আর যৌক্তিক প্রস্তাব তুলে ধরেছে, তাই এবার ইরান ঝামেলা ছাড়া সহজেই চুক্তিতে রাজি হবে বলে বিশ্বাসী তিনি। বলা হচ্ছে, দ্বিতীয় দফা বৈঠকটি হবে সোমবার, যদিও ইসলামাবাদে প্রতিনিধি পাঠানোর বিষয়ে ইরান এখনও সিদ্ধান্ত নেয়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে তাসনিম নিউজ। গত 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফা বৈঠকে 11 ঘন্টার ম্যারাথন আলোচনা ভেস্তে যায়। এরপর ব্যর্থতার জন্য দুই পক্ষ পাল্টাপাল্টি দোষারোপ করে। ইরানের বন্দরগুলো নৌ অবরোধ কার্যকর হয় মার্কিন বাহিনী। এতে খুব বাজে দিকে মোড় নেয় হরমুজ প্রণালীতে অবরোধ পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বুধবারের মধ্যে সমঝোতা না হলে চরম পরিণতি হবে তেহরানের। এদিকে আপত্তি আর হুমকি তো দূরের কথা, ইরানের পারমাণবিক কর্মসূচিতে হস্তক্ষেপের কোনো অধিকার নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমন হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সমঝোতার স্বার্থে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি। ট্রাম্পের এমন মন্তব্যের 2 দিনের মাথায় পেজেশকিয়ানের কণ্ঠে বাজল এমন ঝাঁঝালো হুঁশিয়ারি। এদিকে হরমুজ প্রণালীতে অবস্থান আরও দৃঢ় করেছে ইরান। সমর প্রস্তুতির তোড়জোড় বাড়িয়েছে মার্কিন বাহিনীও। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে চেপে ধরতে এবার বাব আল মানদেব প্রণালীও বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথিরা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ বন্ধের সমঝোতা নিয়ে জটিল টানাপোড়েনের মধ্যে এবার বুলেট নয়, যেন কামান দাগালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেছেন, ট্রাম্প ইরানের পারমাণবিক অধিকার নিয়ে সিদ্ধান্ত নেয়ার কে। প্রশ্ন ছুড়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, কি অপরাধে একটি জাতির পারমাণবিক অধিকার কেড়ে নিতে চান ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার নেই, কিন্তু ইরানের অপরাধ কি সেটা নিয়ে কিছুই বললেন না। আমার প্রশ্ন, ট্রাম্প এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কে?
উত্তরটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেননি বা দিতে পারেননি। রবিবার এক বৈঠকে এমন প্রশ্ন রাখার পর উত্তরটা ইরানের প্রেসিডেন্ট নিজেই দিয়ে দিলেন। স্পষ্ট বললেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, কোনো দেশে আক্রমণও করেনি। আপনারা জানেন আমরা কোনো যুদ্ধ করিনি, এমনকি কারো ওপর আক্রমণও করিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে আত্মরক্ষা করেছি। ইরান তো কোনো জাতির অধিকারে হস্তক্ষেপ করে না, তাহলে কেন ইরানের অধিকার নিয়ে এত কথা বলে যুক্তরাষ্ট্র? ইতিহাসকে সাক্ষী রেখে ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরান জাতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দেশ যদি আইন ভেঙে থাকে, অন্যায়ভাবে যুদ্ধ শুরু করে থাকে, তবে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শাস্তি হলে তাদের হওয়া উচিত। এদিকে মার্কিন নৌ অবরোধের জেরে রবিবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে দেয়নি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে বতসোয়ানা এবং অ্যাঙ্গোলার পতাকাবাহী দুটি ট্যাঙ্কার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। মার্কিন নৌ অবরোধকে মার্কিন প্রশাসনের বোকামি বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগির গালিবাফ। কেননা এতে হরমুজ প্রণালী আবারও পুরোপুরি বন্ধ করে দিয়েছে তেহরান। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের ব্ল্যাকমেইল মেনে নেওয়া হবে না। হরমুজ প্রণালীর পর ইয়েমেন উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে হুতি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে হুতি সরকারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল এজি লিখেন, হুতি বাহিনী যদি বাব আল মানদেব বন্ধের সিদ্ধান্ত নেয়, তাহলে আসমান জমিনের কোনো শক্তি তা খুলতে পারবে না। এই পরিস্থিতিতে লোহিত সাগরে সামরিক প্রস্তুতি জোরদার করেছে মার্কিন প্রশাসন। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন বলছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা একটি ইয়েলো লাইন স্থাপন করেছে, আর সেটি অক্ষত রাখতেই টহল কার্যক্রম বহাল রেখেছে ইসরায়েল। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, আগে কে কি করেছে তা দেখার বিষয় না। এনসিপিতে যোগ দেওয়ার পর তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করতে পারবেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে অগ্রসর হওয়ার কথা জানিয়েছেন নাহিদ। তিনি আরো বলেন, এখন যারা এনসিপির সাথে আছেন, আগে তারাও দলের সাথে ছিলেন, শুধু প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। এ সময় সারা দেশের তরুণদের এনসিপিতে যোগদানের আহ্বান জানান এনসিপির এই নেতা। এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয়, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। চট্টগ্রামে শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে 8 তলা থেকে ফেলে হত্যার ঘটনায় 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, শনিবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ি মহামনি বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আসামি মোহাম্মদ রানা ওরফে মাইকেল রানাকে গ্রেফতার করা হয়। আজ ভোরে র্যাব 6 এর আরেকটি দল বাগেরহাটের বড় খাজুরার হাট এলাকায় অভিযান চালিয়ে আরেক আসামি মোহাম্মদ ইলিয়াসকে গ্রেফতার করে। গত সোমবার আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মোবাইলে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডে মৌসুমী আবাসিক এলাকায় ডেকে নেয়। সেখানে আইমন, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, ইনায়েতুল্লাহ ও মিশকাতুল কায়েস সহ একদল তরুণ তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। তাদের হাত থেকে বাঁচতে আশফাক কাছের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে গেট বন্ধ করে 8 তলায় উঠে যায়। হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তা কর্মী ইনামুল হক গেট খুলে দেন। পরে তারা ওপরে গিয়ে আশফাককে মারধর করে 8 তলা থেকে লিফটের ফাঁকা জায়গায় ফেলে দেয়। গুরুতর অবস্থায় আশফাককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে আগাত আরও 5-6 জনকে আসামি করে মামলা করেন আশফাকের বাবা। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। লিভারের প্রাণঘাতী রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মহাখালী গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে। বিশ্ব লিভার দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা লিভারের সুরক্ষা ও আধুনিক চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এতে সভাপতিত্ব করেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। আর বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মিয়া মাসহুদ আহমদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক ডাক্তার গোলাম সরোয়ার লিয়াকত হোসেন ভুইয়া এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোস্তফা আজিজ সুমন। অনুষ্ঠানে বক্তারা লিভারের প্রদাহ সঠিক সময়ে শনাক্তকরণ এবং ফ্যাটি লিভার প্রতিরোধে সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও সোসাইটির উদ্যোগে স্থাপিত বুথের মাধ্যমে রোগীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের উদ্যোগে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধীনে কর্মরত 4200 জন এলএসপি কর্মীর চাকরি স্থায়ীকরণ ও ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে। দেশের প্রান্তিক খামারিদের দোরগড়ায় আধুনিক চিকিৎসা পরামর্শ এবং টিকাদান সেবা পৌঁছে দিতে এলএসপি কর্মীরা কাজ করে যাচ্ছেন। তারা প্রকল্পের আওতায় সফলভাবে কাজ করার পর কর্মসংস্থানের অনিশ্চয়তায় পড়ে এই আন্দোলন শুরু করেন। আন্দোলনরত কর্মীদের দাবি, তাদের চাকরি স্থায়ী করা না হলে প্রান্তিক খামারিরা চরম ক্ষতির সম্মুখীন হবেন। এলএসপিরা বর্তমানে দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে যে ভূমিকা রাখছেন তা ব্যাহত হলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়নের স্বার্থে আন্দোলনকারীরা তাই 4200 জন এলএসপি কর্মীর জীবিকার নিশ্চয়তার জন্য প্রধানমন্ত্রী, প্রাণী সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। শিশু, কিশোর, কিশোরী ও নারীর সার্বিক উন্নয়ন এবং সচেতনতা বাড়াতে 3 দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান। জেলা প্রশাসক নাজমুনারা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রীড়াঙ্গনে আরও 171 জনকে দেয়া হয়েছে ক্রীড়া ভাতা। রবিবার ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এই কর্মসূচির আওতায় থাকা প্রত্যেক খেলোয়াড়কে মাসিক ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন করে 171 জন খেলোয়াড়কে মাসিক 1 লাখ টাকা করে ভাতা এবং ক্রীড়া কার্ড তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গড় 30 মার্চে প্রথম ধাপে 129 জনকে দেয়া হয়েছিল এই ভাতা। প্রথম ধাপে তালিকায় কোনো ফুটবলার ও ক্রিকেটার ছিলেন না, কিন্তু দ্বিতীয় পর্যায়ে পুরুষ ও নারী ফুটবল দলের 36 জনকে এই ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মোট 300 জন ক্রীড়াবিদকে ভাতা ও কার্ড দেয়া হলো। এশিয়ান গেমস বাছাই পর্বে অংশ নিতে রবিবার রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে নারী হকি দল। নারী হকি দলের খেলোয়াড়দেরও এই ভাতা প্রদান করা হয়েছে। দেশের জন্য আন্তর্জাতিক সাফল্য বয়ে আনা প্রতিভাদেরও মূল্যায়ন করেছে সরকার। এই মাসে পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে সোনাজয়ী সিফাতুল্লাহ ও নাজমুল ইসলামকে ক্রীড়া কার্ডের সঙ্গে 1 লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে 500 জন ক্রীড়াবিদকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং প্রতি 4 মাস পর পর ক্রীড়াবিদদের পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে ভাতার তালিকা হালনাগাদ করা হবে। ফুটবল আগামী 22 মে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। ইসি কমিটির ষষ্ঠ সভায় 19টি এজেন্ডের মধ্যে আলোচনা হয় 10টি বিষয়। দর্শকদের আগ্রহ বাড়াতে ঘরোয়া ফুটবলকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা বাফুফের। পরবর্তী ফুটবল মৌসুমের ক্যালেন্ডারে থাকছে 5টি নতুন টুর্নামেন্ট। গ্রাসরুট ফুটবলের উন্নতির উপর গুরুত্ব দিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনায় থাকায় আগামী বুধবার হবে নির্বাহী কমিটির বিশেষ সভা। চূড়ান্ত করা হবে নতুন মৌসুমের বাজেট। চুক্তি শেষে হাভিয়ের কাব্রেরার বিদায়ের পর কোচ শূন্য জাতীয় দল। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে, তবে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি সভায়। প্রিমিয়ার লিগে সার্ক কোটা বাতিলের দাবিতে বাফুফেকে চিঠি দিয়েছিল ফুটবলাররা। তা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। 5 জুন শুরু হবে পায়োনিয়ার ফুটবল। লড়বে 80 থেকে 90টা দল। খেলোয়াড় কল্যাণ সমিতি যেটা বলেন তাদের দাবি কিন্তু একটা ছিল না, তাদের 6টি দাবি ছিল, শুধুমাত্র সাফ কোটা নিয়ে না। এটা নিয়েও আমরা আলোচনা করেছি এবং এটা নিয়ে আমরা খেলোয়াড়দের সাথে খুব শীঘ্রই হয়তো বসবো। এইখানে যারা আছে আমরা সবাই ক্লাব করি, এই খেলোয়াড়রা আমাদেরই খেলোয়াড় এবং তাদের জন্য তাদের কি করলে ভালো হবে, তাদের যদি কোনো কনসেপ্ট থাকে
সেটা অবভিয়াসলি আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আলাপ আলোচনা করেছি। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব। কংগ্রেসটা হবে 22শে মে দুপুর 2টায়, এটা একটা সিদ্ধান্ত হয়েছে। বাৎসরিক ক্যালেন্ডারটা কনফার্ম করা হয়েছে। কোচ এবং হেড কোচ নিয়ে যে আলোচনা, সেটা আজকে এজেন্ডা আলোচিত হয়নি, সেটা আমাদের পরবর্তীতে আলোচনা হবে মিটিংয়ে, যেহেতু আমাদের এখনো কোচদের সিভি জমা দেওয়ার সময় আছে। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাড়ল এলপিজির দাম, জ্বালানি নিয়ে ভোগান্তি কমেনি, পাম্পে দীর্ঘ লাইন, সংসদে ক্ষোভ বিরোধী দলের, অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। তেলের দাম সহনীয় পর্যায়ে বাড়ানো হয়েছে বলেছেন জ্বালানি মন্ত্রী। IMF এর ঋণের সাথে দাম বৃদ্ধির সংশ্লিষ্টতা নেই, দাবি অর্থমন্ত্রীর। কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন সিটি কর্পোরেশন, ভাষণ দেবেন বিএনপির জনসভায়। যশোর যাবেন 27 এপ্রিল। হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হচ্ছে কাল। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা কাল, মার্কিন অগ্রবর্তী দল ইসলামাবাদে, তেহরানে যোগদান অনিশ্চিত। প্রতিনিধি পাঠাবে কিনা সিদ্ধান্ত নেয়নি এখন। দর্শক, ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।